হ্যালো বন্ধুরা, আমরা মানুষজন না জানি কতটাই অদ্ভুত, তাই না? ৮ বিলিয়ন মানুষ একসাথে বাস করি এই ছোট্ট নীল পাথরের একটি গ্রহতে, যার নাম পৃথিবী। আমরা এখানে লড়াই করি, হাসি, কাঁদি, সীমান্ত টানি এবং কি দেয়াল বানাই। কিন্তু প্রতিটি মানুষই তার জীবনে অন্তত একবার হলেও রাতের আকাশের উপরে সেই কালো অসীম আকাশটার দিকে তাকায়। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের ভেতরে জন্ম নেয় অদ্ভুত এক ভয়। আর সেই ভয় অন্ধকারের নয়, ভূত প্রেতেরও নয়। বৈজ্ঞানিক মহলে একটি শব্দ আছে যার নাম ফার্মি প্যারাডক্স। 1950 সালে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মি একটি খুব সাধারণ প্রশ্ন করেছিলেন, যদি মহাবিশ্ব এতটাই বিশাল হয়, যদি এতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র থাকে, তাহলে এলিয়েনরা এখনো আমাদের সামনে কেন আসেনি? হোয়ার ইজ এভরিবডি? এরপর 75 বছর কেটে গেছে। আমরা উত্তরে কি পেয়েছি? শুধুই নীরবতা। আমরা মঙ্গলের লাল মাটি খুঁড়ে দেখেছি, টাইটানের মিথেনের সমুদ্রের দিকে তাকিয়েছি, ইউরোপার বরফের নিচে উকি দিয়েছি, কিন্তু আমরা কি জীবনের খোঁজ পেয়েছি? একদমই না। আমরা রেডিও সিগন্যাল পাঠিয়েছি, কিন্তু ওপার থেকে কোনো হ্যালো আমাদের কাছে ফিরে আসেনি। কিন্তু বন্ধুরা, গত কয়েক সপ্তাহে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অ্যাকুরিয়াস নক্ষত্রমণ্ডলে পৃথিবীর থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে এমন কিছু দেখেছে যা আমাদের ইতিহাসকে দুটি ভাগে বিভক্ত করে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি ট্র্যাপিস্ট-1 এক্সোপ্ল্যানেট সিস্টেম নিয়ে। এটা শুধু আরেকটি এক্সোপ্ল্যানেট নয়, এটি এক ধরনের রায়, একটি চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের এই ভিডিওতে আমরা সেই ডেটাকে ডিকোড করব যা নাসার বিজ্ঞানীরা টেকনিক্যাল পেপারের আড়ালে লুকিয়ে রাখছেন। আমরা এমন এক পৃথিবীতে ভ্রমণে যাব যা হয়তো আমাদের পরবর্তী পৃথিবী হতে পারে। ট্র্যাপিস্ট-1কে বুঝতে হলে তার আগে আমাদের বুঝতে হবে তার বাড়ি, তার আশেপাশের পরিবেশ, কারণ এটি আমাদের সৌরজগতের মতো একেবারেই নয়। আমাদের সূর্য একটি ইয়েলো ডর্ফ, এটি আকারে বিশাল, উত্তপ্ত এবং প্রচণ্ড আলো ছড়ানো একটি নক্ষত্র। কিন্তু ট্র্যাপিস্ট-1 হলো একটি আল্ট্রা কুল রেড ডর্ফ স্টার। এই নক্ষত্রটি এতটাই ছোট যে যদি জুপিটারকে একটু বড় করে তাতে আগুন জ্বালিয়ে দেন, তাহলে এটি প্রায় ট্র্যাপিস্ট-1 সেই স্টারটির মতো হয়ে যাবে। এর আকার আমাদের সূর্যের থেকে মাত্র 10% অধিক, আর এর আলো সূর্যের তুলনায় মাত্র 0.0%। আপনি যদি এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতেন, তাহলে দুপুরেও আপনার মনে হতো যেন পৃথিবীর সন্ধ্যা, যেন একটি চিরস্থায়ী গোল্ডেন আওয়ার। কিন্তু এইখানে আছে গল্পে একটি টুইস্ট। প্রকৃতি এখানে নিজের নিয়ম নিজেই ভেঙেছে। এই ছোট্ট নক্ষত্রটির চারপাশে আছে একটি দুটি নয়, 7টি পৃথিবীর আকারের গ্রহ। ভাবুন তো, এই 7টি গ্রহের আকারই প্রায় আমাদের পৃথিবীর মতো, আর এরা এতটাই কাছাকাছি ঘুরেছে এই 7টি গ্রহকেই আমাদের বুধ গ্রহের কক্ষপথের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। এই দৃশ্য কল্পনা করুন, আপনি ট্র্যাপিস্ট-1 কোনো একটি গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। আশেপাশের গ্রহগুলো যেন ট্র্যাপিস্ট-1 ই, ট্র্যাপিস্ট-1 ডি, ট্র্যাপিস্ট-1 বি আপনাকে ছোট তারার বিন্দুর মতো দেখাবে না, এগুলো আপনাকে আমাদের চাঁদের থেকেও 3 গুণ বড় দেখাবে। কোনো টেলিস্কোপ ছাড়াই খালি চোখে আপনি পাশের গ্রহের মেঘ, সমুদ্র পর্যন্ত দেখতে পারবেন। কিন্তু বিজ্ঞানীরা তখন আনন্দিত ছিল না, তারা বরং ভীষণ ভয় পেয়েছিলেন, কারণ রেড ডর্ফ নক্ষত্রগুলো ভীষণই হিংস্র হয়। তাদের যৌবনকালে তারা ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার আর বিকিরণ ছুড়ে দেয় চারিদিকে। নাসার বিজ্ঞানীদের 90% নিশ্চিত ধারণা ছিল ট্র্যাপিস্ট-1 গ্রহগুলোর বায়ুমণ্ডল কোটি কোটি বছর আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাদের মনে হয়েছিল এটা একটি বিকিরণে পুরা প্রাণহীন পাথরের গ্রহের সোলার সিস্টেম। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার সোনালী চোখ খুলল। গল্পটি তখন সম্পূর্ণ একেবারে উল্টে গেল। নতুন ডেটা জ্যোতির্বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিল। বন্ধুরা, এখন আমরা একটু টেকনিক্যাল হব, কিন্তু আমার সাথেই থাকুন, কারণ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। জেমস ওয়েব কোনো গ্রহের সরাসরি ছবি তোলে না। গ্রহগুলো এত দূরে যে সেগুলো একটি পিকচারের মতো দেখায়। তাহলে আমরা জানলাম কিভাবে সেখানে কি আছে? যখন ট্র্যাপিস্ট-1 কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, নক্ষত্রের আলো গ্রহের বায়ুমণ্ডলকে ছেকে আমাদের কাছে পৌঁছায়। যদি সেখানে অক্সিজেন থাকে, তাহলে
আলোর একটি নির্দিষ্ট অংশ শোষিত হয়ে যায়। যদি মিথেন থাকে তাহলে আরেকটি অংশ। এটা ঠিক যেন কোনো বারকোড। নাসা যখন TRAPPIST-1 এর বারকোডকে স্ক্যান করলো, কম্পিউটার স্ক্রিনে লাল সতর্ক সংকেত জ্বলে উঠল। তারা পেল ডাইমিথাইল সালফাইড, মানে TMS। বন্ধুরা, এই শব্দটি শুধু মনে রাখুন, কারণ পৃথিবীতে পুরো গ্রহ স্ক্যান করলেও কারখানা আর আগ্নেয়গিরি বাদ দিলে TMS তৈরি করে মাত্র একটি জিনিসই, আর সেটা হচ্ছে জীবন। বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ ক্ষুদ্র সামুদ্রিক জীব। TMS একটি জৈব বজ্র পদার্থ যা তৈরি হয় যখন সমুদ্রে ব্যাকটেরিয়া আর শৈবাল শ্বাস নেয় আর মারা যায়। প্রকৃতিতে এমন কোনো অজৈব বা ভূতাত্ত্বিক প্রক্রিয়া নেই যার মাধ্যমে এত বড় মাত্রায় TMS তৈরি হতে পারে। কোনো গ্রহে TMS পাওয়া মানে এটি খনির অস্ত্রে আঙুলের ছাপ পাওয়ার মতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জেমস ওয়েব সেখানে মিথেন আর কার্বন ডাই অক্সাইডও শনাক্ত করেছে। এখন আপনি বলবেন, মিথেন তো গ্যাস জায়ান্ট গ্রহেও থাকে। তো সেটা একদমই ঠিক, কিন্তু মিথেনের সাথে যদি অক্সিজেন একসাথে থাকে তাহলে সেটা রসায়নের নিয়মে অসম্ভব। কারণ মিথেন আর অক্সিজেন একে অপরের শত্রু। তারা একে অপরের সাথে বিক্রিয়া করে ধ্বংস হয়ে যায়। যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে দুটোই থাকে, তার মানে নিচে কোথাও একটি ফ্যাক্টরি আছে যা লাগাতার মিথেন তৈরি করছে। কিন্তু TRAPPIST-1 এ সেই ফ্যাক্টরি আগ্নেয়গিরি নয়, কারণ আগ্নেয়গিরি থাকলে মিথেনের সাথে কার্বন মনোঅক্সাইড থাকতো, যা এখানে নেই। তাহলে উপসংহারে কি আসলো? নাসা এখনো আনুষ্ঠানিকভাবে জীবন আছে ঘোষণা করছে না। তারা 100% নিশ্চিত হতে চায়। কিন্তু নাসা বর্তমানে যে ডেটা প্রকাশ করেছে সেই ডেটা 99.99% চিৎকার করে বলছে TRAPPIST-1 এ জীবন আছে। জীবন আছে সেই বাসযোগ্য অঞ্চলে। চলুন এইবার ডেটা ছেড়ে একটু কল্পনা করি। যদি সেখানে জীবন থাকে তাহলে তারা দেখতে কেমন হবে? ওরা কি আমাদের মতোই নাকি সম্পূর্ণ আলাদা? বিজ্ঞানী হিসেব অনুযায়ী TRAPPIST-1 এর পৃথিবী অবতর সিনেমার চেয়েও বেশি আশ্চর্যজনক হবে। সবথেকে প্রথম কথা, TRAPPIST-1 গ্রহগুলো টাইডলি লকড। যেমন চাঁদের একটি দিক সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে, ঠিক তেমনি TRAPPIST-1 গ্রহের একটি অংশ সবসময় তার গরম নক্ষত্রের দিকে মুখ করে থাকবে, আর পেছনের দিকটা চিরকালই থাকবে বরফ শীতল অন্ধকারে ডুবে। সেখানে জীবন আগুনে নেই, জীবন বরফেও নেই। জীবন থাকবে সেই সরু একটি অঞ্চলে যেখানে দিন আর রাত একে অপরকে ছুঁয়ে যায়। একেই বলা হয় টার্মিনেটর লাইন। এটি এমন জায়গা যেখানে সবসময় সন্ধ্যা, যেখানে সূর্য চিরকাল দিগন্তে আটকে থাকে, যেখানকার বন আমাদের পৃথিবীর মতো সবুজ হবে না, কারণ পৃথিবীর গাছপালা সূর্যের দৃশ্যমান আলো ব্যবহার করে। কিন্তু TRAPPIST-1 নক্ষত্র খুবই দুর্বল। এটি মূলত ইনফ্রারেড আলো ছড়ায়। এই দুর্বল আলো শোষণ করার জন্য সেখানকার গাছপালাকে হতে হবে কালো অথবা গভীর বেগুনি রঙের। কল্পনা করুন, কালো রঙের বিশাল পাতা সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন তারা আলোর প্রতিটি ফোটনকে গিলে নিতে পারে। এবার চলুন কথা বলি সেইখানকার প্রাণীদেরকে নিয়ে। TRAPPIST-1 এর গ্র্যাভিটি পৃথিবীর মতোই, কিন্তু সেখানকার বাতাস হবে অত্যন্ত প্রবল, কারণ গরম দিক আর ঠান্ডা দিকের তাপমাত্রার পার্থক্য ভয়ঙ্কর ঝড় তৈরি করবে। তাই সেইখানকার প্রাণীরাও হবে লো প্রোফাইল, মানে মাটির খুব কাছ দিয়ে তারা চলাফেরা করবে, মাটির সাথে তারা লেগে থাকবে। কিন্তু সবথেকে বড় পার্থক্য হবে তাদের চোখে, কারণ সেখানে আলো খুব কম। সেখানকার প্রাণীদের চোখ আমাদের চোখের থেকেও 5 থেকে 10 গুণ বড় হতে পারে। হয়তো তারা রং নয়, বরং তাপ দেখতে পারে। সেইখানকার শিকারী প্রাণীদের থাকবে থার্মাল ভিশন। আর যদি TMS পাওয়া যায়, তার মানে সেখানে সমুদ্র আছে, কিন্তু সেই সমুদ্রগুলো সম্ভবত অন্ধকার দিক দিয়ে বয়ে যায়। সেই জলে থাকবে বায়োলুমিনেসেন্স, অন্ধকার সমুদ্রে জল করা মাছ, নিয়ন আলো ছড়ানো শৈবাল। এবার আমরা আসি আরো একটি বড় প্রশ্নে। ব্যাকটেরিয়া যদি পাওয়া যায়, কালো গাছপালার যদি কল্পনা করা যায়, কিন্তু সেখানে কি কোনো সভ্যতা, বুদ্ধিমান প্রাণী থাকতে পারে? নাসা এখন বায়োসিগনেচারকে ছেড়ে
টেকনো সিগনেচার খোঁজার দিকে মনোনিবেশ করেছে। ভাবুন তো, যদি গ্রহটা সত্যি টাইটলি লকড হয়, তাহলে বুদ্ধিমান প্রাণীরা কোথায় থাকবে? টার্মিনেটর জোনে তো ভিড় হয়ে যাবে, তাই তারা ধীরে ধীরে বিস্তার করবে, সেটাও নাইট সাইডের দিকে। কারণ অন্ধকারে বাঁচতে হলে যেটার দরকার হয় সেটা হচ্ছে কৃত্রিম আলো। জেমস ওয়েব এবং ভবিষ্যতের হ্যাবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরি এতটাই শক্তিশালী যে তারা চেষ্টা করছে ট্রাপিস্ট-1 নাইট সাইডের শহরের আলোকে শনাক্ত করতে। যদি আমরা সেখানে স্পেকট্রামে কৃত্রিম এলইডি বা সোডিয়াম বাতির সিগনেচার পাই, তাহলে গেম ওভার। ওখানে আমরা পাবো আরও একটি জিনিস, দূষণ। যদি আমরা আমাদের পৃথিবীকে দূর থেকে দেখি, তাহলে আমাদের বায়ুমণ্ডলে CFCs ধরা পড়বে। এই গ্যাস এসি আর ফ্রিজ থেকে বের হয়। প্রকৃতি নিজে থেকে এটিকে তৈরি করতে পারে না। যদি ট্রাপিস্ট-1 বায়ুমণ্ডলে CFCs পাওয়া যায়, তার মানে সেখানে শুধু জীবন নেই, সেখানে আছে শিল্প আর যন্ত্র। এখনো আমরা এটা পাইনি, কিন্তু অনুসন্ধান চলছে। নাসার বিজ্ঞানীরা বলছেন, এভিডেন্স না পাওয়া মানেই এভিডেন্স না থাকার প্রমাণ নয়। আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আসে, যদি সেখানে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ভবিষ্যতে কি মানুষ সেখানে যেতে পারবে? আর আমরা সেখানে কি করে পৌঁছাতে পারবো? ধরুন জানা গেল সেখানে কেউ আছে, তারপর কি হবে? আমরা কি তাদের সাথে দেখা করতে পারবো? আর সেখানেই আমাদের প্রযুক্তির সামনে একটি বিশাল দেয়াল এসে দাঁড়িয়ে যায়। 40 আলোকবর্ষ। শুনতে কম লাগে, মাত্র 40, কিন্তু এই দূরত্ব এতটাই বিশাল যে আমাদের সবথেকে দ্রুতগতির মহাকাশযান ভয়েজার-1, যা ঘন্টায় 38,000 মাইলের বেগে চলছে, যদি ট্রাপিস্ট-1 দিকে ঘুরে যায়, তাহলে সেখানে পৌঁছাতে সময় লাগবে 7 লক্ষ বছর। ততদিনে মানব জাতিই হয়তো থাকবে না। কিন্তু মানুষের একটি স্বভাব আছে, আমরা হার মানি না। বর্তমান আমাদের টেকনোলজির সাহায্যে আমরা এই গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারবো না, সেটাও আমাদের জীবনকালে। কিন্তু ভবিষ্যতে আমরা এমন সব স্পেসক্রাফট তৈরি করতে পারবো যার সাহায্যে আমরা এই গ্রহে, এই সোলার সিস্টেমে অনায়াসে পৌঁছাতে পারবো। এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র এই গ্রহের হাওয়ার কথা বলেছি, কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এই গ্রহের ভেতরে। ট্রাপিস্ট-1 ঘনত্ব বলে দেয় এর কোর লোহায় ভর্তি, একদম পৃথিবীর মতো। আমাদের পৃথিবী ঘোরে, এর ঘূর্ণয়নের ফলে ভেতরের গলিত লোহা একটি ডাইনামো এফেক্ট তৈরি করে, যা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। এই ম্যাগনেটিক ফিল্ডই আমাদের সূর্যের বিকিরণের হাত থেকে বাঁচায়। কিন্তু ট্রাপিস্ট-1 টাইটলি লকড হওয়ায় এটি ঘোরে না। তাহলে কি এর ম্যাগনেটিক ফিল্ড নেই? যদি না থাকে, তাহলে সেখানে জীবনের অস্তিত্ব প্রায় অসম্ভব, কারণ বিকিরণ সবকিছুকে চালিয়ে দেবে। কিন্তু এখানেই পদার্থবিদ্যা আমাদের একটি লাইফলাইন দেয়। ট্রাপিস্ট-1 সিস্টেমের বাকি গ্রহগুলো এই একটি গ্রহকে লাগাতার নিজের দিকে টানছে। এই টানাটানির ফলে গ্রহের ভেতরে চাপের সৃষ্টি হয়, একেই বলা হয় টাইডাল হিটিং। এই উত্তাপ কোরকে গলিত রাখে। এর মানে ঘূর্ণন ছাড়াও ট্রাপিস্ট-1 থাকতে পারে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। এই ফিল্ড তার নক্ষত্রের বিরুদ্ধে একটি অদৃশ্য ঢালের মতো কাজ করে। এই উত্তাপের কারণেই সেখানে প্লেট টেকটনিক্সও থাকতে পারে। বন্ধুরা, প্লেট টেকটনিক্স ছাড়াও জীবন টিকে থাকতে পারে না, কারণ আগ্নেয়গিরি কার্বন আর নাইট্রোজেনকে ভূগর্ভ থেকে তুলে এনে বায়ুমণ্ডলে পাঠায়। ট্রাপিস্ট-1 শুধু একটি পাথর নয়, এটি একটি জীবন্ত বয়ে চলা গ্রহ, যার ভেতরে শক্তি আর উত্তাপের এক সমুদ্র বয়ে চলছে। চলুন এবার ঘুরে আসা যাক ট্রাপিস্ট-1 বাকি সব গ্রহ থেকে। ট্রাপিস্ট-1 এটি পৃথিবীর থেকে একটু ছোট গ্রহ, কিন্তু এটি হ্যাবিটেবল জোনের একদম ভেতরের প্রান্তে আছে। এটা সুপার আর্থ নয়, বরং এটি সেমি ওয়ার্ল্ড। নাসার ডেটা ইঙ্গিত দিচ্ছে সেখানে এত গরম যে সমুদ্রগুলো সবসময় ফুটতে পারে। এর ফলে তৈরি হয় ঘন জলীয় বাষ্পে ভরা বায়ুমণ্ডল। ভাবুন, এমন এক পৃথিবী যেখানে সবসময় গ্রীষ্মকালীন আর্দ্রতা। যদি সেখানে জীবন থাকে, তাহলে তারা হতে পারে আকাশ ভেসে থাকা মাইক্রোব অথবা জেলিফিশের মতো প্রাণী, যারা সেখানে ঘন বাতাসের সুবিধা নেয়। এবার চলুন বাইরের দিকে। ট্রাপিস্ট-1 এই গ্রহটি পৃথিবীর থেকে একটু বড় এবং হ্যাবিটেবল জোনের ঠান্ডা প্রান্তে। সেইখানকার পৃষ্ঠে সম্ভবত পুরো বরফের চাদর রয়েছে। কিন্তু ভালো করে দেখুন, এই গ্রহটির চারপাশে আছে হাইড্রোজেন আর মিথেনের একটি স্তর, যা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। যেমন আমাদের সৌরজগতের ইউরোপার চাঁদের
বরফের নিচে একটি বিশাল সমুদ্র থাকার সম্ভাবনা আছে, ঠিক তেমনি এই গ্রহের বরফের নিচেও একটি সমুদ্র লুকিয়ে থাকতে পারে। একটি সিস্টেমে 3 রকমের জীবন, এটাই TRAPPIST-1 সিস্টেমের সবথেকে বড় আশ্চর্যের বিষয়। আমরা এইখানে 3 ধরনের জীবন পেতে পারি। TRAPPIST-1-এ ফুটন্ত মেঘে মাইক্রোস্কোপিক জীবন পেতে পারি, TRAPPIST-1E-তে টার্মিনেটর জোনে জটিল জীবন এবং TRAPPIST-1F-এ অন্ধকার পৃষ্ঠের নিচে সমুদ্রের জীবন। এটি একটি বিশাল কসমিক ল্যাব যেখানে প্রকৃতি জীবনের প্রতিটি সম্ভাব্য ভার্সনকে পরীক্ষা করছে। বন্ধুরা, TRAPPIST-1-এর আবিষ্কার শুধু বিজ্ঞানের জয় নয়, এটি নতুন সম্ভাবনার একটি দরজা। এতদিন আমরা ভাবতাম আমাদের মহাবিশ্ব এটি একটি দুর্ঘটনা, আমরা ভাবতাম জীবন শুধু পৃথিবীতেই ঘটেছে আর কোথাও নয়। কিন্তু TRAPPIST-1 আমাদের দিল এক নতুন দৃষ্টিভঙ্গি। এই মহাবিশ্ব নিষ্প্রাণ পাথরের স্তূপ নয়, বরং এটি হতে পারে জীবনে ভরা এক বিশাল বাগান। যদি 40 আলোকবর্ষ দূরে একটি ছোট্ট ঠান্ডা নক্ষত্রের পাশে জীবন থাকতে পারে, তাহলে ভাবুন তো পুরো মহাবিশ্বে আর কি কি থাকতে পারে। হয়তো এই মুহূর্তে এই ঠিক সময়ে TRAPPIST-1-এর টার্মিনেটর জোনে কোনো অচেনা গাছের নিচে বসে একটি প্রাণী তার লাল চোখে একটি ক্ষুদ্র ঝাপসা হলুদ তারা দেখে ভাবছে, ওখানে কি কেউ আছে? আমরা তাদের উত্তর খুঁজে পেয়েছি, হ্যাঁ, আমরা এখানে আছি। এই আবিষ্কার আমাদের ছোট করে না, এটি আমাদের দায়িত্বশীল করে তোলে। আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে, লড়াই বন্ধ করতে হবে, কারণ এখন আমরা জানি আমরা একা নই, আমরা একটি কসমিক কমিউনিটির অংশ হতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে এমন সব ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।